কিরে মানে আমি করি আনি ইংরেজিতে বলি, কারণ আমাকে এই পশ্চিমবঙ্গের থেকে বেরিয়েছি দিনের পর থেকে আমাকে একটা ভাষা সাহায্য নিতে হয়েছে। সেটা খুবই স্ট্রাগলের সঙ্গে, কারণ আমি তো বাংলা মিডিয়ামে পড়েছি, আমি ইংরেজিতে অফিস করতে পারি না। তবুও তারই মধ্যে সেই ভাষাটাকে ভাঙা থেকে আরম্ভ করে আমি বিভিন্নভাবে এই খেলাটা করি, যেটাকে আমি বলি আমার মাধ্যম আমি করি ফ্লেভার, কারণ আমি প্লেফুল, প্লেইং উইথ লেবার। আমার খেলাটা কিন্তু খুব সহজ খেলা নয়, লেবার দিয়ে, জীবন দিয়ে, শক্তি দিয়ে আমার খেলা। সেই জন্য আমি ফ্লেভারের মাধ্যমে আর্নিং করি, মানে যেটা আর্ন করা হয় অনেকটা সেরকম, কিন্তু আর্নিং ইজ নট নেগেটিভ, হ্যাঁ, ইটস নট টু নেগেটিভ। আমি এটাকে না বলি না, মানে আমি যদি বলি আনওয়ার্ড, তার মানে এটা না পৃথিবী কিন্তু নয়, এটার মানে হচ্ছে হয়তো আর একটা পৃথিবী। এটা কি বাংলাটা আপনি পাবেন কর্ময় বা যারা প্রবীণ তারা বলতে পারবে। আর একটা এই প্রথম দিনই বললাম যে তুমি বাড়ি দরজা দিয়ে বেরোলাম, আমি ফার্স্ট জিজ্ঞেস করলো তুমি কি কি নিয়ে কাজ করো, যেটা তোমাদের সবাইকে জিজ্ঞেস করবে কিন্তু যে তুমি কে, তোমার একটা পরিচয় দিতে হবে। তোমার এই আইডেন্টিটি এমন একটা জিনিস যেটা কোনোদিন তোমাকে ছেড়ে যাবে না, তোমাকে যেমন করে প্রতিষ্ঠা করতেই হবে। এবং সেই আইডেন্টিটিটা বেশিরভাগ শিল্পীদের কাছে কি হতে হয়, একটা স্টাইল, যাতে চোখ বুঝতে আমরা বলতে পারি আচ্ছা ঠিক আছে আমরা জানি এরকম ভাবে পৃথিবীর যুগের ইতিহাসে আমি আইডেন্টিটিটা থাকার জন্য আমাদের স্টাইল করে ভেবে নিচ্ছে কি কোন শিল্পী কিরকম হবে, অবনীন্দ্রনাথ ছবি কেমন, রবীন্দ্রনাথ ছবি কেমন। এই জিনিসটা আমার খটকা লেগেছিল যে কেন একটা এরকম একটা জীবনে, একটাই তো জীবনে, এই একটা জীবনে কেন ওই একটাই স্টাইল বানাতে হবে। সেই জন্য আমার মজা লেগেছিল যে আমি যদি কোনো স্টাইল না বানাই, আর সেটার জন্য আমি আইডেন্টিটি জিনিসটাকেই ভাববার কথা ভেবেছিলাম যে আমাকে কেউ যা কাউকে যখন দাঁড়িয়ে না বলতে হয় আমি একটা শিল্পী, আমি এই করেছি, আমার এরকম ধরনের কাজ, আমার এরকম ধরনের মাধ্যম, প্রতিবার যেন সেটা অন্যরকম বলতে পারি। এটা একটুখানি ওই আমার পড়াশোনা। আমি এখান থেকে বেরিয়ে দিল্লি গেছিলাম, ও দিল্লিতে 2 বছর থাকার পর একটা স্কলারশিপে গ্লাসগো স্কুল অফ আর্ট করতে গেছিলাম। তারপরে ফিরে এসে 2001 থেকে দিল্লিটাই একটা ঠিকানা, অনেকগুলো ঠিকানার মধ্যে, যদিও আমার হাজব্যান্ড শ্রমিক আমার ভিজিটিং ওয়াইফ বলে, কারণ সুটকেস নিয়ে ফিরি আবার বলছি কবে আবার যাবি রে, তো এইরকম টাইপের। তো আমার অনেকে জিজ্ঞেস করেছে, তোমরা ছোটতেও বলি যে হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর ম্যারেজ, বি ভিজিটিং ওয়াইফ। এটা শান্তিনিকেতনের সময় আমার কত চুল ছিল, দেখে এই ছবিটা এই জন্যই দেখাই বলতে চুল ছিল, আমার বোনের সঙ্গে এখানে বসে আছে এবং মৌসের, ওর আমার একটা জিনিস জীবনে ঝগড়া হয়, সেটা হচ্ছে কার চুল বেশি।
এই ছবিটা দেখাচ্ছি গান্ধীদের যে ছবিটা, এই যে তখন মাস্টার ডিগ্রি করছি, আমি গান আসতাম। আর আমার মনে আছে, আমার কোথাও একটা মনে হতো যে যে জিনিসটা পারছি না, যে জিনিসটা শিখতে পারিনি, যে জিনিসটা জানি না কেমন, সেই জিনিসটাকে কিভাবে প্রকাশ করা যায়। এটা একটা ছোট্ট ছবি। আমার মনে আছে একদিন খুব সাংঘাতিক বৃষ্টি, শান্তিতে যেরকম হয় হচ্ছিল, আর আমার খুব ইচ্ছা হচ্ছিল আমি দেবব্রত বিশেষে গান শুনতে শুনতে আমার মনে হচ্ছিল আমি একটা বৃষ্টির দ্বারা আমি বিজয় বললাম, কিন্তু আমি তখন বিজয় গাছ জানতাম না। তো আমার সেই বিজয় বোনটা আমি লিখেছিলাম। সেটা আমার কাছে বিজয় বোন, যারা যারা বাংলা জানে তাদের কাছে বিজয় বোন, যারা জানে না তাদের কাছে একটা গান আছে, কিন্তু তারা ভুলেই মুখোশ মশায় রূপ পায়। এটা আমার তাই না, এটা কোনো বিশাল কিছু ইম্পর্টেন্ট ছবি নয়, কিন্তু আমার জন্য খুব। এবং আমি যখন শান্তিনিকেতনে মাস্টার ডিগ্রির ফাইনাল সাবমিশন হয়েছিল, তখন খুব ছবি আঁকতাম, তার থেকে বেশি কবিতা লিখতাম। আর এই সমস্ত দুষ্টচক্র ছিল, তন্ময়, সুনীন্দ্র, এরকম নানা রকম অনেকে কবি ওখানে আসতেন। আর তাদের পাল্লায় করে সাইকেলে নিয়ে ঘুরতে ঘুরতে আমি নিজেকে কবি মনে করতাম। আর আমি ওই আর কি মানে হয় সবার। এইবার এটা ওই সময়ই একটা ছবি। তারপরে আমার দিল্লির জীবন, এবং দিল্লির জীবন, এবং সেই সময় ওই মাঝামাঝি সময় ওই দিল্লিতে মস্কুইটো নেট, ওই সরি মস্কুইটো যে কেকগুলো পাওয়া যায়, গুড নাইট, গুড নাইটের বানানটা খুব ইন্টারেস্টিং, KNIT ছিল। ওই ওই আমি ওখানে গিয়ে দিল্লি থেকে রাস্তাঘাট সব আমার গোলমাল হয়ে যেত। একটা ভয়ঙ্কর মজার টাইম ছিল, সমস্ত কিছুতেই রাস্তা পার হতে পারতাম না। জেব্রা ক্রসিং করে দিয়েছিল, জেব্রা ক্রসিং দিতাম। তো এইরকম কিছু কিছু খাপ ছাড়া ছবি সেই সময় শুরু হয়। আর আমার মানচিত্র ছোটবেলা থেকে খুব ভালো লাগে, ভূগোলে খুব ভালো ছিল, আমি ভূগোলে 85 পেয়েছিলাম, সেটা মনে আছে। সেই জন্য মানচিত্র বই থেকে ওই মানচিত্রগুলো ছিঁড়ে ছিঁড়ে কোন দেশ ওইসব দেখতাম না, তার উপরে বিষয়টা করে একটা ব্যাকগ্রাউন্ডের মতো হয়ে যেত, তার সঙ্গে বিভিন্নভাবে কাজ করতাম। দিল্লি যাওয়ার পর আমার প্রথম যে এক্সিবিশনটা হয়, ওই যখন ওই মানচিত্র বা সমস্ত নিয়ে কাজ করছি, ম্যাপ বই কিনছি আর ম্যাপ বইয়ের ওপরে ছবি আঁকছি। আর আরেকটা কাজ করছিলাম, এটা তোমরা জানো যে ওই ওয়েব স্পেসিয়াল হয়। এই ডান দিকের বইটা হচ্ছে আমি ছোটবেলা থেকে, মানে আমার আমি আজকে বলছিলাম, আমার বাবা মার দুজনেই জন্মসূত্রে কলকাতা, আমাদের বালিগঞ্জে লোহার টেরেসের বাড়ি। কিন্তু আমার দাদা হওয়ার পর আমি যখন জন্মালাম, আমার বাবা ট্রান্সফার হয়ে যায় নর্থ বেঙ্গলে। তো সেইখানে আমার বোনও জন্মায় বিহারে, সেখানে আমরা দীর্ঘ সময় ছিলাম। তারপরে বর্ধমানে আসি, বর্ধমানে আমরা স্কুলিং করে তারপরে শান্তিনিকেতনে যাই, এরকম ভাবে তারপর ওখান থেকে দিল্লি চলে যাই। তো আমরা বাবা যেহেতু ট্রান্সফার জব ছিল, বিভিন্ন বাড়িতে কিছু বছর কিছু মাস পর পর চেঞ্জ করতে হতো। এবং দিল্লির শুরুটাও সেভাবে 11 মাসের বাড়ি লিভ নেওয়া যেত, 11 মাস অন্তর বাড়ি চেঞ্জ করতে হতো। আমি যতগুলো মনে ছিল ছোটবেলা থেকে বাড়ি আর বাড়ির ঠিকানা আর বাড়িতে কটা ঘর ছিল, ওই ট্রান্সফারের ওই ফিল্মে এঁকে এঁকে একটা করে বই বানিয়েছিলাম। সেটা ছিল সেই সময় আমার অ্যাড্রেস, মানে আমার অ্যাড্রেস হোম। এবার একটু শব্দের দর্শকতে কিন্তু খুব খারাপ লাগবে না, আমি যে আনওয়ার্ল্ডের কথা বললাম, আর একটা পৃথিবী যেটা আমাদের সবাই বানায় এবং সবাইকে বানাতেই হয়, কারণ আমাদের বাঁচতে হবে তো। না তো হঠাৎ করে দেখবো ইরানের একটা বোম পড়লো, একসঙ্গে 107টা বাচ্চা মেয়ে মরে গেল, আমাদের হয়তো মরে দিচ্ছি বলতো, তো আমরা পারি না, বাঁচতে তো হবেই। সেই জন্য আমরা সবাই একটা বাংলার কবুল তৈরি করি। আর ওই যে ইস্যুগুলোর কথা বলছিলাম, সেগুলো সেদিন যখন করতে পারিনি, সেই কিউরেটার পরে বিভিন্নভাবে নিজেরই কাজের যখন কাজ নিয়ে ভাবছি এবং কাজ নিয়ে দেখছি, কেন আমি এটা এঁকে আমার ভীষণ জিজ্ঞেস করতে ইচ্ছে করে নিজেকে, স্যারকে জিজ্ঞেস করতাম না। তো তখন দেখলাম যে বিভিন্ন এইরকম কয়েকটা জায়গায় আমার আনাগোনা। একটা অবশ্যই ভাষা, কারণ দিল্লি যাওয়ার পর থেকে না জানতাম হিন্দি, না জানতাম ইংরাজি, তো সেটা নিয়ে একটা সাংঘাতিক একটা নতুন রকমের জীবন শুরু হলো। কারণ তার আগে কিন্তু কবিতা ভালোবাসতাম, কবিতা লিখতাম, নিজেকে একজন মনে করতাম রানী। এত জানি আমি এত ভালো কবিতা লিখতে পারি বা কবিতা বুঝতে পারি, তাহলে কেন
কিন্তু যে মুহূর্তে ওই জিওগ্রাফিটা চেঞ্জ হয়ে গেল, সেই মুহূর্তে আমি এক অবাক, এই রানী থেকে একবারে ভিখারি হয়ে গেলাম। সেখানে নিজেকে প্রকাশ করতে পারি না, কথা বলতে পারি না, কথা বলে লোকে ভাবছে স্কুল টিচার হিসেবে মানে এখনো তোমরা হয়তো মন্ডেই বলো। আমি যখন বললাম সিনিয়র মন্ডে, তখন বললো সবাই মিশে উঠতে, বললো হ্যাঁ মন্ডে মন্ডে। হ্যাঁ, তো এক্সারসাইজ থেকে আরম্ভ করে সব কিছু ধাক্কা, একটা করে ছোট্ট ছোট্ট ধাক্কা লাগে, রাত্রে দিয়ে আসি আর ঘুমোই না, সারা রাত দিয়ে থাকি, এই করতে করতে একটা দারুণ টাইম হয়ে গেল, 20 ঘন্টা আমার প্রাপ্তি। কারণ 7-8 ঘন্টা ঘুমোলে 8 ঘন্টা নষ্ট, সেখানে 4 ঘন্টা ঘুমি, এখনো সেরকম জায়গায় আছে। তো অনেক কিছু আসলে পজিটিভ ফলে জীবনে যোগ দিতে শুরু করলো। সেই ভাষা নিয়ে একটা হলো, তারপরে হচ্ছে এই আনমোনিক আইডেন্টিটি। বললাম যে আইডেন্টিটিটাকে আমি কিছুতেই এক জায়গায় ইট মাসের মতো বারবার পিছলে যাওয়া, ওই রকম একটা আইডেন্টিটির জায়গায় ফ্লুইড একটা আইডেন্টিটি আমি বিশ্বাস করি। মানে পরে আমি যখন ফেমিনিজম নিয়ে পড়েছি, আমি দেখেছি ফেমিনিজমের একটা বড় ব্যাপারই হচ্ছে যে নিজেকে ফ্লুইড রাখা। তো আমি যাই হোক ওই একটা জিনিস বলে রাখছি, আমি কিন্তু পড়তে ভীষণ ভালোবাসি। আর এই গল্পের মধ্যে কথাগুলো বললেও আমি কিন্তু ইতিহাস এবং আমার কাজের সঙ্গে সঙ্গে 9:3 হিসেবে আমি কিন্তু পড়াশোনা রিসার্চ করি। আমার যে কোনো কাজ, যে কোনো প্রজেক্টের উপর মানে 9 মাস যদি এটা করি, 3 মাস আমি কাজ করি, ছবি আঁকি। এটা আমার নিজের ভালো লাগার জায়গা থেকে এবং নিজের বোঝার জায়গা থেকে। সেই জন্য আমার প্রোডাকশন কম হতে পারে, কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমি দিদিমণি মতো জ্ঞান দিচ্ছি না, কিন্তু যা পড়ার জ্ঞানে টেকনিক, এটা নিজের ইন্টারেস্ট অনুযায়ী চালিয়েছি। আর সেক্সুয়ালিটি, যে যখন আমি 30 বছরের কর্মজীবন শুরু করলাম, আমার এত ভালো লাগলো। আমাদের যে সংস্কৃতির দেশ, আমাদের দেশে সাংঘাতিক সাংঘাতিক বিজ্ঞানের বলিউড ফিল্ম হয়, আমাদের দেশে সাংঘাতিক বলে শরীর এবং এটা নিয়ে কেন কথা বলা হবে না, কিছু বলতে গেলেই মুখ লাল হয়ে যাচ্ছে, আমার বিরুদ্ধে হয়ে যায়। এইরকম অবস্থায় আমি ভাবলাম আমি এই নিয়ে কাজ করবো, আমার দারুণ লাগছে। তো আমি মানে খুব স্ট্রং সেক্সুয়াল ডিজাইন নিয়ে কাজ শুরু করলাম। শিশির অফ পড়ে গেল ঘরে বাইরে সব জায়গায়, এই মেয়েটা করছে কি, অনেকে বললো কম বয়সী মেয়ে এবার নাম পাবে, তো হ্যাঁ বেরোচ্ছে, তাই চেঞ্জ করছে নাম পেলাম, কিন্তু ব্যাপারটা কাজ করে। আমার ইচ্ছে ছিল যে প্রতিযোগিতা না হলে করতে, সেটা একটু খুঁজিয়ে দেখি লোকের রিয়াকশনটা কি আছে। এর মধ্যে আমি বিরাট কোনো এক্সট্রিম রেঞ্জের একটা ছবি আঁকা, মানে একটা আঁকা তৈরি করছি, সেটা নয়। আমার ওই মানুষকে ধাক্কা দেওয়া একটা, এবং তার চেতনাকে ধাক্কা দেওয়া এবং ধাক্কা দিয়ে নিজেকে জিজ্ঞাসা করা কেন করলো, কি করছে, এই খুঁজিয়ে নেওয়াটা কিন্তু আমাদের কাজ। আর কাউন্টার ক্যাপিটালিজম, এটা নিয়ে কি বলবো, আমি তো পশ্চিমবঙ্গ থেকে গিয়েছি, যে সময় বড় হয়েছে কমপ্লিট কমিউনিস্ট রিজিম। আমি পার্টি নিয়ে কথা বলবো না, কিন্তু এখনো মনের মধ্যে সত্যিকার যে বাম পন্থা যেটাকে বলে, রোম্যান্টিক্যালি এবং আইডিওলজিক্যালি আমি এখনো সেটার মধ্যেই থাকি। তো তার বেশি বলতে পারবো না। পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি শিল্পীরা এই দিকটাতেই আছে। আমার কাজের মেন যে প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে হসপিটালি সবগুলোই জানো, একটু থিওরি লাগবে, কিন্তু আমি এটা আমার নিজেরই করানো। হসপিটালি মানে আতিথেয়তা। এই আতিথেয়তা মানে আমাদের দেশে বিশাল আমাকে অতিথি এবং যেখানে আমাদের দেশে বিভিন্ন গল্পে আছে, বাড়িতে অতিথি এলে নিজের স্ত্রীকেও অফার করা হয়, জিজ্ঞেস করা হয় কি, সেটা কিন্তু জানি না, জিজ্ঞেস করে অফার করা হচ্ছে। তো এই জায়গা থেকে আরম্ভ করে গেস্ট হোস্ট হসপিটালিটি এবং তার কলার সেই জায়গা থেকে আমার প্রশ্ন শুরু হয়। আজকালের টাইমে সাংঘাতিক সমস্ত বড় বড় জায়গায় বিরাট বিরাট পার্টি হয়। এক বছর এরকমই একটা বিরাট বড় একজন বিশাল কোনো মানুষের বাড়িতে লাঞ্চের ইনভিটেশন ছিল, কিন্তু সেখানে গেটে একজন লিস্ট নিয়ে দাঁড়িয়েছিল
ছিল যে এখানে কারা কারা ঢুকতে পারবে, মানে ধরো এই মোমাক্সে যারা আছে তারা ঢুকবে, টেক মডার্ন থেকে যারা আছে তারা ঢুকবে, গুগেনহাইম থেকে সারা পৃথিবীর যে সব থেকে বিখ্যাত বিখ্যাত মিউজিয়ামের ডিরেক্টর, বড় আর্ট কালেকশন। সেই সময় আমাকেও বলা হলো, আমি যেহেতু মুসলিম পারফরমেন্স করছিলাম, যে তুমি পারফরমেন্স করবে তখন গেস্টরা লাঞ্চে আসবে, আমি শুধু এই সুযোগগুলো অপেক্ষায় থাকি। আমি এক হাত করে বললাম হ্যাঁ আসবো, মানে উনি যিনি আমাকে নিমন্ত্রণ করলেন তিনি ভাবলেন একটা এন্টারটেনমেন্ট হবে না, গেস্টও হবে, যেরকম হয় আর কি। আমি ওই বাড়িতে 1 ঘন্টারই সময় ছিল আমি গেস্টদের লাঞ্চ করার। ওই বাড়িতে ওই গেস্টদের লাঞ্চ যেই শুরু হলো, আমি একটা ব্যান্ড পার্টি নিয়ে ঢুকলাম, ব্যান্ড পার্টি বাজাতে বাজাতে, আর এই যে গলায় যেগুলো ভেবে হচ্ছে কুকুরদের আছে অসুখ করলে ওই নাচ আর দেখতে পায় সেগুলো আটকে দেওয়া হয়, ডগ গলা সেইগুলো। আর ওই যেসব স্টাফেরা খাবার টাবারের বন্দোবস্ত করছিল তাদেরকে ডেকে নিয়ে তাদের সবার গলায় ঘুরিয়ে দিয়ে আমি মাছ ফাছ করতে করতে গোটা বাড়ি করলাম, আর খাবার সার্ভিস বন্ধ করে দিয়েছিলাম। এটা নিয়ে খুব ইচ্ছা হয়েছিল, কিন্তু আমি তারপর বললাম এটাই তো আমার পারফরমেন্স। যিনি করেছিলেন তারপরে আমি প্রায় 1 বছরের উপর ব্ল্যাক লিস্টে করে গেছিলাম যে আমি নাকি অপমান করেছি, এত বড় একটা কর্মীরা তাকে অপমান করা হয়েছে। তাকে আমি একটু সুন্দর করলাম, আপনার সঙ্গে তো আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, আমি তো আপনাকে নামে চিনি। আমার সমস্যা এই সিস্টেমটা, এই যে পোস্ট কলোনিয়াল জায়গায় দাঁড়িয়ে আমরা আজও এই সার্ভেন্ট দিয়ে খাওয়ানো হচ্ছে, সার্ভেন্টদের আটকে রাখা হয়েছে কিংবা ড্রেস পরানো হচ্ছে, এই যে বিভিন্ন কলোনিয়াল মেন্টালিটি, যে ব্যুরোক্রেসি বা কলোনিয়াল মেন্টালিটি, সেই জিনিসটাকে আমি একটা উপস্থাপনা করেছি। আপনি তো বিরাট, আপনি আপনার প্ল্যাটফর্মে আপনার বাড়িতে আমায় এটা করতে দিয়েছেন। যাই হোক, একটা মানুষ আমি যেটা তিনি বুঝেছিলেন অক্সিজেন বাড়িতে তাই বলছি, র্যাডিক্যাল হসপিটালিটি একটা উদাহরণ দিয়ে। সাউন্ড আছে, যেখানেই যাই সেখানেই বলে যে তোমার পরিচয় কি বতাও। আমি 10টা পয়েন্ট কিভাবে রাতারাতি বিখ্যাত আর্টিস্ট হওয়া যায় সেটা লিখেছিলাম। মানে ভারতবর্ষ থেকে, পশ্চিমবঙ্গ থেকে একজন এক্সোটিক লুকিং একজন বাঙালি মেয়ে, মতো ইংরেজি বলতে পারে না, তার অ্যাকসেন্ট কিরকম, সে একটা কথা ছিল। আমি বার্লিনে একটা কনফারেন্সে গেছিলাম, একটা বড় আর্টের কনফারেন্স। সেখানে যখন আমাকে প্রেজেন্টেশনের জন্য বলা হয়েছিল, আমি এই ভিডিওটা বানিয়ে নিয়ে গেছিলাম। তাতে আমার সুবিধা হলো, আমাকে বেশি কিছু বলতে হলো না। আসলে মানুষের প্রত্যাশাতে প্রশ্ন করাটা আমার কাজের একটা জায়গা, আমার মতন করে তাদের আমি উত্তর দিই। আরেকবার হয়েছিল গুগেনহাইমে, আমাকে ইনভাইট করা হয়েছিল আরো অনেক পৃথিবীর বাংলা জায়গার আর্টিস্ট, বিভিন্ন স্কলারকে। প্রত্যেককে 15 মিনিট টাইম দেওয়া হয়েছিল তাদের কাজের সম্পর্কে প্রেজেন্ট করার জন্য। কিন্তু সেই কাজের সঙ্গে প্রেজেন্ট করার জন্য যেটা করা হয়েছিল, একটা মস্ত বড় চিঠি এসেছিল, হাউ টু প্রেজেন্ট ইয়োরসেলফ, ইনস্ট্রাকশন পয়েন্ট দিয়েছি কি কি করতে হবে তোমার, কি কি করতে না। কারণ এটা গুগেনহাইমের মতো নিউ ইয়র্কের ওরা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম, সুতরাং তোমাকে অনেক কিছু রিলেট করতে হবে এবং তোমাকে রিহার্সালও দিতে হবে। কিন্তু তারপরেও লেখা ছিল তুমি তোমার স্বাধীনভাবে তোমাকে পেশ করবে। একটাই ছবি দেখাবে তুমি, সেটা আমি আজকে পাবো। তো আমি আমার একটা সাইজগত ছবি নেই। আমি কি করলাম, ওরা যে চিঠিটা আমার লিখেছিল তাতে আমার কি কি করা বারণ, সেই চিঠিটা নিয়ে আমি একটা ফিল্ম বানালাম। আর যেহেতু বলে দিয়েছিল তোমার মাত্র 15 মিনিট
দেওয়া হয় সেটা করবো, আমি সেটা সমস্ত ব্যবস্থা নিজে নিয়েছিলাম এবং আমি বিভিন্ন রকম ছলচাতুরি করে ওদের সঙ্গে রিহার্সালও দিইনি। কি বলি রাজনীতি, আমি সোজা কথায় আসলে যেটা করেছিলাম, আমি আসলে সবাইকে নিয়ে মজা করেছিলাম, বোকা বানিয়েছিলাম বললে অভ্যস্ত হবে, কিন্তু আমি জাস্ট এমন একটা সিচুয়েশন তৈরি করার চেষ্টা করেছিলাম যে তুমি বুঝে দেখো তোমার ভাষায় আমি কথা না বললে তোমার কিরকম কষ্ট হয়, তোমার কিরকম না সাউন্ডটা আসছে না। যাকে ব্যাপারটা এইরকমই যে পুরো চিঠিটা ভিডিও করা এবং ওখানে যা যা একটু দেখে একটা গ্লিচ হলো ভিডিও ফিল্মের মধ্যে ওটা বানানো, কারণ বলা হয়েছিল যে কমপ্লিট গ্লিচ ফ্রি প্রেজেন্টেশন করতে হবে। বলা হয়েছিল স্টেজে যে আজকে যেমন এখানে বসে আছি সেইখান থেকে পোডিয়াম থেকে একদম নয়ন চালানো যাবে না, কেননা ওদের অ্যাকোয়াস্টিক সিস্টেম একদম কাটছি। আমি স্টেজের মধ্যে নাচ গান করে এলাম, সমস্তটা ওদেরকে যতটা পারলাম দেখানোর বা না দেখানোর চেষ্টা করলাম এবং শেষের দিকে যখন সময় শেষ হয়ে যাচ্ছে একটা, তখন আমি আমার স্পিড বাড়িয়ে দিলাম, সেটা ফিল্মেই তৈরি করা ছিল এবং আমি যে জীবনে পারফর্ম করছি যাতে আমাকে কিছু নাম করতে পারে। আর আগে আমি একটা সময় সাংবাদিক একটা সময় এখন পৃথিবীর বিভিন্ন দেশের কিউরেটররা আসে, ছবি দেখে এবং তার ভূমি প্রভাবিত করে। ম্যাক্সিমাম টাইমে 2006 সাল থেকে আরম্ভ করে আরো ইন্ডিয়ান বাজার দেখানোর একটা রেস এসেছে, বিভিন্ন কিউরেটর আসে, আমার ছবিও তো এসেছে, আমার কাজের খুব অ্যাপ্রিসিয়েট করলো, কিন্তু বিষয়ের কিছু ভাষা আপনি আমার বললো সরি তোমাকে দেওয়া যাচ্ছে, কিন্তু সেই কিউরেটরই তার অন্য কোনো শোতে আমার নিত, কিন্তু ওই ইন্ডিয়ান শোটাই নিত না। আমি খুব অবাক হয়ে গেলাম কেন। একবার একজন কিউরেটরকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনারা আমার কাজ ভালো বলেন অথচ আমি ভালো কাজ করছি আর এটা আপনারা আমার শোতে নিলেন না। বলো তোমার কাজের মধ্যে না মানে আমরা যেটা প্রেজেন্ট করতে চাই, যেটা দেখাচ্ছে ইন্ডিয়া, সেই জিনিসটা আমরা খুঁজে পাই না, সেই জন্য তোমার কাজটা আমরা দিতে পারি না, কিন্তু তোমার কাজ ভালো হিসেবে তোমার অন্য কোনো সাথে আমরা ভয় রাখি। আমার ভীষণ মানে কি বলবো সেই নিজেকে অ্যান্টি ন্যাশনাল। আমি তারপরে একজন কিউরেটর এসেছেন ইউরোপ থেকে, তিনি দরজায় ঢোকেন, তার হাতটা ধরে আমি বললাম আপনি আমাকে নেবেন বলুন, আপনি আমার তিনি ভাবলে গেলেন, ভাবলেন আমি আমার মাথাটা খারাপ, তাহলে আপনি বলুন আপনি যা বলুন আমি তাই করবো। আপনি ইন্ডিয়ানসও করছেন? বললেন হ্যাঁ। আমি ইন্ডিয়ান কিছু করবো। তিনি আমাকে বললেন আমার লিখতে দাও, বললাম না না আমি ঠিক করেছি, শুনুন ইন্ডিয়াতে জানেন তো ইন্ডিয়ান আইকন কাজকমল? বললেন হ্যাঁ। আমি কাজকমল লাগবো, আপনি জানেন ড্রয়িং করে বলে আমি কাজকমল লাগবো, খুব অবাক হলেন। যাই হোক সেইটা এগোলো শেষ পর্যন্ত এবং আমি আমার প্রপোজাল পাঠালাম ওনার হোয়াটসঅ্যাপে পোল্যান্ডের বিরাট বড় একটা বিল্ডিং আর্কিটেকচার, তো সেই ওই আর্কিটেকচারে একটা
তাজমহলকে আমি আঁকবো। আমন্ত্রিত হলাম, গেলাম, কাজ শুরু হলো। বিরাট বড় মাথায় উঠে 3 দিন ধরে ওই তাজমহলের ওপরে ডোমটা আঁকলাম, সব থেকে বড় দেওয়ালটায়। 3 দিন পরে নেমে না, নেমে এসে ওই ক্লিনারের বাড়িতে বললাম, আমার না ওখানে আঁকতে ভালো লাগছে না। উনি একটু অবাক হলেন, বললেন মানে? আমার এই পাশের ঘরে গিয়ে একটু আঁকবো? উনি বললেন পাশের ঘরে না, আর আর ওই বাথরুমের দেওয়ালে একটু, আর ওই সিঁড়ির তলায়। উনি বলছেন না, ওগুলো তোমার জায়গা না, পাশের ঘরে অন্য আর্টিস্ট আছে। না, জায়গা নিও না। অন্য আর পাশের ঘরে দরজা খুলে দরজার পেছনে যে জায়গা রেখে সেই জায়গাটা একটুখানি দেবেন, 2 ফুট 2.5 ফুট। এই নেগোশিয়েট করতে করতে আপনিও ভীষণ চ্যালেঞ্জিং ছিলেন। উনিও বললেন ঠিক আছে। এই করে করে আমি যেটা করলাম, তাজমহলটাকে টুকরো 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 করলাম এবং সেই গোটা বিরাট বড় মিউজিয়ামের বিভিন্ন জায়গায়, সিঁড়ি থেকে, বাথরুম থেকে, ছাদঘর থেকে এবং দরজার পেছনে বিভিন্ন জায়গায় তাজমহলটাকে আঁকলাম। আর আমার জন্য যে জায়গাটা, যে ঘরটা ছিল, সেই ঘরে আমি ভারতবর্ষ থেকে 6.5 কিলো, ব্যাগের 20 কিলো জায়গা নেওয়া যায় তো, 6.5 কিলো পাথর বয়ে নিয়ে গেছিলাম, মার্বেলের টুকরো। সেখানে লেখা ছিল, এটা হচ্ছে আমার সেই চূর্ণ চূর্ণ হয়ে যাওয়া আইডেন্টিটি। এটা আপনারা একটি করে টুকরো মেমেন্টো হিসেবে নিয়ে যান। ফুরিয়ে গেছি সব, সেই 6.5 কিলো প্রথম দিনে সব টুকরো টুকরো আইডেন্টিটি বিভিন্ন ঘরে ঘরে পৌঁছে গেছে। তো এইভাবে আইডেন্টিটিকে নিয়ে আমার একটা প্রশ্ন, ক্রিটিক এবং চ্যালেঞ্জ করার জায়গা। ওই যে ডিজিটাল বলছিলাম না, ওই 2019 সালে ওই কনফারেন্সে যাওয়ার সময় হঠাৎ আমার বন্ধু আমায় বলে পেয়েছিল যে আমার নাকি উইকিপিডিয়াতে নাম আছে। খুব খুশি হয়েছিল। সে এখন কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে পিএইচডি করছে আমেরিকায়। সে ছোটবেলায় তার মা এখানে বসে আছে, তিনিও পিএইচডি ইঞ্জিনিয়ারিং করেছেন। সে আমাকে বলে বলতো, তুমি আগে মাসে সেটা আবার কি জিনিস, খুব একটা পাত্তা টাত্তা দেয়নি। একটা সময় সে আমার কথা এখন শুনে এবার সে বুঝেছে যে তার জায়গা আমার জায়গার মধ্যে খুব একটা পার্থক্য নেই, তফাৎ না। তো যাই হোক, উইকিপিডিয়াতে খুলে পেয়েছিল, বলে বাবা আসলে কিন্তু অনেক কিছু করো। আমি তখন সেই জানুয়ারিতে তখন সেই কনফারেন্সে যাচ্ছিলাম। আমার সঙ্গে ওই ইন্টার্ন ছিল একটি শিকাগোর একটি মেয়ে। তাকে বলা হচ্ছে, তোমরা জানো কিভাবে হ্যাক করা যায়? হ্যাক ঠিক নয়, মানে ওই উইকিপিডিয়াতে ঢুকে আমি আমার উইকিপিডিয়া পেজটা পুরো রং ইনফরমেশনে ভরে দিলাম। আমরা যদি ডিজিটাল অথেন্টিকেশনের কথা বলি, আমরা রিলাই করি, আমরা এই এক মুহূর্তে থাকি চ্যাট জিপিটি বা জেমিনাই বা উইকিপিডিয়া আমাদের সব দিয়ে দেবে, গুগল আমাদের সব দিয়ে দেবে, না, তার মধ্যেও খেলা যায়, সেই জায়গাটাতেও ভাঙা যায়। আর সেই চেষ্টাটা শুধুমাত্র যে মানুষ যা পারে সেটা নিশ্চিত সবসময় একটা গরিব হয় না পারে, সেখানেও আমাদের চ্যালেঞ্জ করতে হবে। কারণ ওদেরকে সুবিধা দেবো কেন? 2006-07 সাল তখন আমার ওই একটা ইন্ডিয়াতে আর্টের ভূমিকা হচ্ছিল, বিভিন্ন জায়গা থেকে প্রচুর ডাক। প্রথম কথা হচ্ছে, আমার পার্সোনালিটিটা একটু ইন্টারেস্টিং, বিশেষ করে সারাপৃথিবীর জন্য। সেটা প্রথম যখন ওই কর্নারে করতে গেছিলাম, তখন আমাদের বলেছিল সুন্দর মানে করছিলাম, এটা একটা করা যেতে পারে। কারণ এই এক্সোটিকা সব জায়গায় এক্সোটিকা সেল, হ্যাঁ, কারণ এই ক্যাপিটালিস্ট কান্ট্রির সকলে ভীষণ দামকর ভোট হয়ে গেছে। তারা বিভিন্নভাবে একটুখানি উত্তেজনা কিভাবে ঘুরতে পারে, তারা ওই জিনিস খুঁজতে থাকে। কখনো চায়নায় চলে আসে, কখনো ইন্দোনেশিয়া চলে যায়, কখনো ভারতবর্ষে আসে, বিভিন্নভাবে সেটা। তো এই যাই হোক, আমিও আমেরিকায় যখন একটা শো হচ্ছিল, একটা শোয়ে আমি সমস্ত আমার বড় বড় লার্জার লাইফের সেলফোন, আমি একটাই সিরিজ করেছিলাম সেলফোন কেস নিয়ে। এই জন্য যে সবাই বলেছিল এই হ্যাঁ এভরিথিং ওয়াজ সো, আর আমি তারপরে করেছিলাম আর একটাও ছবি না, 12টা বা 13টা ছবি ছিল। সেটার নাম ছিল মাহবুব। এটা দুটি গল্প আছে এবং আমার ছবি একটা বিষয় না, কন্টিনিউশন থাকে। তার একটা
কাজ, এগুলো 8 ফুট বাই 4, 4 ফুটের বড় বড় ড্রয়িং। সেক্সুয়ালিটি একটা জিনিস যেটা ভীষণভাবে কাজ করে। আমার আইডেন্টি শো 2002-এ হওয়ার পরে রীতিমতো সমস্ত জায়গায় আমার নামটা চলে গেল। আমি বুঝতে পারছিলাম যে হচ্ছে ও কেন হচ্ছে। এই আমার কাজের একটা জায়গা যেটা গুগল, আমি বলি গুগল আইডেন্টিটি, মানে অ্যালগরিদমের যে আইডেন্টিটি বারবার আসে সেটা হচ্ছে এই আমার বিভিন্ন রকমের ড্রয়িং, যেটা নিয়ে আমার সোকাল একটা পরিচিতিও, সবাই সবাই বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কাজগুলোই করে। কিন্তু এটা মনে রাখবে, অ্যালগরিদমে যেটা আসে সেটা কিন্তু একটা ক্যাপিটালিস্ট ডেটা ফরম্যাট। সেটা কিন্তু আমার জার্নি একটা মাত্র জায়গা, একটা একটুখানি জায়গা, মানে 20% হয় বলবো, বাকিটুকু কিন্তু সবসময় আসে না। এটা যেটা মার্কেটে হয় সেই মার্কেট আইডেন্টিটি হচ্ছে এইটা। এটা আমার কালচার। আমি একটা প্রথম আমার মিউজিয়াম সলিউশন, সেখানে ওরা সব আমার সবকিছু করতে চেয়েছিল, সেখানেও আমার ডিরেক্টরের সঙ্গে আমার ঝগড়া, এবং আমি বললাম আমি একটাই কাজ করবো। আমি এটাই একটা 84 ফিটের একটা বাঁকের স্কাল্পচার বানিয়েছিলাম। এই হচ্ছে সেই আইডেন্টিটি। যেহেতু ছোটবেলায় আমি আমার বোন গোলাপি ববি বেবি ফ্রক পুজোর সময় পরে প্যান্ডেলে গেছিলাম, তখন আমাদের 4-5 বছর বয়স। কেউ একজন বলেছিল, মুখ মনে নেই নাম মনে নেই, আমাকে গোলাপিটা তোমাকে মানায় না, ওটা মুখকে সুন্দর লাগে। আমি বললাম কেন? বলো তুমি কালো তো তাই জন্য। সেই দিন ছোটবেলায় বুঝতে পারিনি অতটা, কিন্তু একটা দেখাতে পারিনি বা সাবকনসিয়াসে কাজ করেছিল যে পিঙ্ক ইজ নট মাই কালার। তারপর থেকে ছবি আঁকার স্কুলে যেতাম, আঁকতে যেতাম, বড় বড় প্যাস্টেলের যে বাক্সগুলো থাকতো আমি ইনভেরিয়েন্টলি দেখেছিলাম, তখন বুঝতে পারিনি পিঙ্ক কালারের প্যাস্টেলের যে কটা শেড থাকতো সেগুলো অক্ষত থাকতো যখন প্যাস্টেলের বাকি রং ফুরিয়ে যেত। অনেকদিন পর কলমের কাজ আমার নীল সবুজ এসব রং নীল ছিল, কোনোদিনই লাল আর গোলাপি এগুলো ইউজ করিনি। অনেকদিন পর যখন রংটাকে নিয়ে ভাবতে শুরু করলাম, ভীষণ দুঃখ হলো রংটার উপরে। আহারে রংটা কি হারিয়েছে, রংটাই তো আমাকে হারিয়েছে, আমি রংটাকে ডিপ্রাইভ করিনি। আমি রংটাকে ডিপ্রাইভ করেছি, রংটা তো আমার কিছু করেনি। সেই জন্য যখন আমার রঙের প্রথম শো হলো 2002 সালে 3 সালে মনে, আমি গোটা শোটা করেছিলাম শুধু পিঙ্ক কালারের, আর নাম ছিল আই হেট পিঙ্ক। কারণ আমার ওই যে আমার জমে থাকা 28-29 বছরের একটা রংকে আমার প্যালেট থেকে সরিয়ে দিয়েছিলাম নিজের অজান্তে, সেভাবে বলতে গেলে সমাজের জন্য, সেটাকে আমি সেলিব্রেট করে ফিরিয়ে দিয়েছিলাম আমার জীবনে, যেটা আজও দেখা যায়। তাও আরো কারণ আছে, সেটাও বলবো যে কেন আমি লাল রং নিয়ে আজও করি। এগুলো আমার কিছু এবং এর সাইজ সাংঘাতিক বড়, মানে 4 মিটার বাই 3 মিটার একটা প্যানেল, মানে 12 ফিট বাই, এগুলো পেপার জাপানে করা। সাইজ দেখে বুঝতে পারছি যে এগুলো মোটামুটি পেপারের বড় আকারে। এই লাল রং নিয়ে কেন করি? অনেকে ওই যে আমার লাল রঙের তারপরে লাল কালো, যেই ওই আইটেম পিঙ্ক শোটা করেছিলাম ম্যাক্সিমাম লাল গোলাপি সব দিয়ে, এবং ইমিডিয়েট বুঝতে পারলাম ওই কাজগুলি সবাই সেই সময় কিন্তু আমি চুল দিয়েও কাজ করছি, চুলের স্কাল্পচার, চুলের এমব্রয়ডারি, তাঁত, অনেক কিছু দিয়ে কাজ করছিলাম। কিন্তু কেউ ওগুলোর দিকে না থাকিয়ে এই কাজগুলোকে সব থেকে বেশি পছন্দ করা শুরু করলো, এবং ইমিডিয়েট আমার গ্যালারি এলো, তারা সলিউশন করতে চাইলো, কিন্তু প্রত্যেকে এই কাজগুলোকে বললো করতে। আমার ইমিডিয়েট ওই যে মাথার মধ্যে ক্যারা করে আমি ছোট ছোট বলকে আমি দেখলাম, আমি লাল নিয়ে কালার থিওরি নিয়ে পড়াশোনা করতে শুরু করলাম। সেটার সঙ্গে কিভাবে সায়েন্স হচ্ছে, সেটার সঙ্গে কিভাবে আমাদের অপটিক্যাল থিওরি, আমাদের ব্রেনের কগনিটিভ সায়েন্স থেকে আরম্ভ করে সমস্ত কিছু, মানে যতটা পারলাম। এবং যে লাল পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন
কালচারের মধ্যে তার প্রতিপত্তিরা কিভাবে লাল আমাদের চোখকে ইনফ্লুয়েন্স করে। একটা গোটা এক্সিবিশনের মধ্যে যদি একটা লাল এরকম ভাবে কাজ রাখা হয়, আরো 20টা ছবি থাকলেও কেন ওই কাজটার দিকে মানুষ এগিয়ে যায়। আমি মানুষের মাথা নিয়ে, ব্রেন নিয়ে এবং কিভাবে এই ব্রেন কাজ করে যে সেইটা নিয়ে আমি এখনো করে চলি। এবং সেইটা যেহেতু আমার ব্রেড অ্যান্ড বাটার, আজও আমি নিজেকে রেগুলেট করি। আমি ওভার প্রোডাকশন করি না, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, একজনও নেই। আমি যা করি আজ পর্যন্ত সমস্ত নিজে হাতে করি। শুধুমাত্র যখন ভিডিও কপিও বানাই, এডিটিংয়ের জন্য সাহায্য করি। আমি এই লাল কাজটা আমার স্কিলটা তৈরি হওয়ার পরে কতদিনে কতটা করতে পারবো এই হিসেব করে বছরের মধ্যে কতটা করলে আমাকে এন্ড অফ দ্য ইয়ার কিছু বিল পে করতে হবে, বাড়ির থেকে, স্কুল থেকে, তাদের লোক থেকে, গাড়ির থেকে, সেইটা হিসেব করে আমি সেই মতো কতটাই কাজ করি। আমার মাথার মধ্যে এই ধরনের, এবং এটা একটা পার্ট অফ কাউন্টার ক্যাপিটালিজম যে আমি নিজে এবং আমার বয়স আমার সঙ্গে সাথে, যেটা আমি আজকে 20 বছর আগে ঝাঁপিয়ে পড়ে করতে পারতাম, এখন আমার 50 বছর বয়স হয়ে গেছে বলে হয়তো নিচু হয়ে হাঁটতে করতে পারতে ব্যাক পেন আসছে। তো এইভাবে যে একটা ফিজিক্যাল লেবারের মধ্যে আমরা কথা বলি এবং সেখান থেকে যদি লেবার থিওরি পড়ো, সেই জায়গা থেকে যে একটা শরীর তার বয়স হিসেবে কতটা উৎপন্ন করতে পারে এবং মানে স্কিল শেখা সত্ত্বেও, সেই রকম বিভিন্ন রকমের আমার মাথার মধ্যে কন্টিনিউয়াস চিন্তা ভাবনা করতে থাকে। আমি জানি না এগুলো শুনতে ভালো লাগছে, কিন্তু আমি আজকে গল্প করতে জাস্ট আমার পেন করে পেছনে কিভাবে আমার মাথা কাজ করে করি। এই যে বললাম ছবি শুধুই একটা স্কিল শেখা নয়, এগুলো বিভিন্ন রকমের বিভিন্ন এই ছোটা হয়েছিল ব্ল্যাক ক্যান্ডি, আই ফরগট মাই ডিনার অ্যাট হোম। আমি আমার পেন্সিলটা শুরু করি ছবি শুরু করারও অনেক আগে, ছবি বিষয় থেকে, ছবি টাইটেল থেকে, যাতে এটা 5 দিনের মতো চলতে থাকে মানুষের মধ্যে। একটা কিছু আছে আমি ট্রেলার দেখাই না সিনেমা, ওটা আর যখনই এই ধরনের কাজ কিছু সেন্সার জায়গাতে কাজ করবো, যেটা হাত ধরে আসবে সেটা হচ্ছে প্রথম সেন্সারশিপ। আমারও এসেছে আসছে বিভিন্ন জায়গায় কাজ ইয়ে হয়েছে, সেন্সার হয়েছে, এবং বিভিন্ন জায়গায় কথা অবলম্বন করার জন্য সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাকে আমার কাজের সঙ্গে কথা বলার জন্য আমাকে ডাকে। আমার খুব ভালো লাগে।